হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো তোমরা আমাদের আগের ভিডিও দেখে ফেলেছো। সেখানে দেখেছো যে আমি বলেছিলাম যে আমি শুরু করতে চলেছি ক্লাস 12-এর যে ফার্স্ট চ্যাপ্টার সলিড স্টেট, সেটা আজকে শুরু করতে চলেছি। এবং এই চ্যাপ্টারটা WJEE হোক, নিট হোক, জেই মেন্স বা অ্যাডভান্স হোক, সমস্ত পরীক্ষাতেই কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের কনসেপ্ট তোমাদের সব জায়গায় কাজে লাগবে। তবে যেই অ্যাডভান্সে হয়তো কিছু কনসেপচুয়াল প্রশ্ন আসে, সেখানেও তুমি এই কনসেপ্ট কাজে লাগিয়ে প্রশ্ন কিন্তু ঠিক করতে পারবে। তো চলো এটা শুরু করি আমরা। তো তোমরা আগেই পড়েছো পদার্থের ভৌত অবস্থা। পদার্থের ভৌত অবস্থার মধ্যে যে পদার্থের গ্যাসীয় অবস্থা, সেটা ক্লাস 11-এ পড়ানো হয়েছিল, যেখানে আমরা বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, তারপর গে লুশাকের সূত্র, গ্রাহামস ল অফ ডিফিউশন, ডাল্টনস ল, এই সমস্ত পড়েছি। লিকুইড স্টেট, পদার্থের যে তরল অবস্থা, সেটা মূলত পড়ানো হয় ক্লাস 11-এর ফিজিক্সে, যেখানে আমরা তরলের বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিজ যেমন সান্দ্রতা, ভিসকোসিটি, সারফেস টেনশন মানে পৃষ্ঠটান, এগুলো নিয়ে একটা ডিটেলড অ্যানালিসিস করি। আর পদার্থের যে সলিড স্টেট বা কঠিন অবস্থা, সেটা আমরা ক্লাস 12-এরই ফার্স্ট চ্যাপ্টারে পড়ব। তো পদার্থের এই ভৌত অবস্থার মধ্যে পদার্থের যে কঠিন অবস্থা এবং পদার্থের যে তরল অবস্থা এবং পদার্থের গ্যাসীয় অবস্থা, এই তিনটে অবস্থাকে আমরা দুটো প্রপার্টির বেসিসে ভাগ করি। তার মধ্যে একটা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল এবং আরেকটা হচ্ছে আন্তরাণবিক দূরত্ব। দেখো বোর্ডে আমি পদার্থের ভৌত অবস্থার 5টি ভাগ লিখে ফেলেছি। একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেন্স স্টেট, যেটা পদার্থের একটা ভেরি লো টেম্পারেচার স্টেট। তারপর সলিড, লিকুইড, গ্যাস এবং শেষে লিখেছি প্লাজমা। প্লাজমা হচ্ছে পদার্থের একটা হাই এনার্জি স্টেট। কিন্তু বোস আইনস্টাইন যে কনডেন্স স্টেট এবং প্লাজমা, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তাই পদার্থের ভৌত অবস্থা বলতে আমরা মূলত সলিড, লিকুইড এবং গ্যাসকেই বুঝি। তো এই সলিড, লিকুইড এবং গ্যাস, এই তিনটে ভৌত অবস্থাকে আমরা দুটো প্রপার্টির বেসিসে ভাগ করব। তার মধ্যে একটা প্রপার্টি আগেই বললাম যে ইন্টারমলিকিউলার ফোর্সেস, মানে পদার্থের যে গঠনকারী কণাগুলো রয়েছে তাদের মধ্যের যে আকর্ষণ বল, তাকে আমরা বলছি ইন্টারমলিকিউলার ফোর্সেস। আর আরেকটা হচ্ছে ইন্টারমলিকিউলার ডিস্টেন্স বা বলতে গেলে আন্তরাণবিক দূরত্ব, মানে পদার্থের যে গঠনকারী কণাগুলি রয়েছে তাদের মধ্যেকার দূরত্ব। তো দেখো আমি এখানে সলিড লিখছি, সলিড, লিকুইড এবং গ্যাস। আমি দুটো প্রপার্টি বললাম, একটা বললাম ইন্টারমলিকিউলার ফোর্স, যাকে আমি শর্ট ফর্মে লিখছি IMF, আর একটা বললাম ইন্টারমলিকিউলার ডিস্টেন্স। তো দেখো সলিডের ক্ষেত্রে এই ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে গঠনকারী কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেটা অত্যন্ত শক্তিশালী হয়, যেখানে গ্যাসের ক্ষেত্রে এই আকর্ষণ বলটা অত্যন্ত দুর্বল। তাই সলিডের ক্ষেত্রে যে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা হয় স্ট্রং, আর গ্যাসের ক্ষেত্রে হয় উইক। লিকুইডের ক্ষেত্রে এই অ্যাট্রাকশন ফোর্সটা সলিডের থেকে কম কিন্তু গ্যাসের থেকে বেশি, তাই মাঝামাঝি একটা অবস্থা, তাই লিখলাম ইন্টারমিডিয়েট। সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা যেহেতু বেশি, তার ফলে গঠনকারী কণাগুলো কিন্তু পরস্পরের খুব কাছাকাছি থাকবে, তাই ইন্টারমলিকিউলার ডিস্টেন্সটা কম হবে, তাই আমরা লিখছি শর্ট। গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকিউলার ফোর্সটা দুর্বল হওয়ার কারণে গ্যাসের যে গঠনকারী কণাগুলো রয়েছে তারা পরস্পর থেকে অনেক দূরে থাকবে, তাই এদের ক্ষেত্রে যে ইন্টারমলিকিউলার ডিস্টেন্স সেটা হবে লং, মানে পদার্থের গঠনকারী কণাগুলো অনেক দূরে দূরে রয়েছে। লিকুইডের ক্ষেত্রে এই ইন্টারমলিকিউলার ডিস্টেন্সটা গ্যাসের থেকে কম কিন্তু সলিডের থেকে বেশি, তাই আবার আমি লিখছি ইন্টারমিডিয়েট। এরপরে আমরা জেনে নেব সলিডের কিছু সাধারণ বৈশিষ্ট্য বা বলতে গেলে জেনারেল প্রপার্টিজ অফ সলিড ম্যাটার। তো দেখো যে সলিড, লিকুইড এবং গ্যাস, আমরা আগেই জানি যে লিকুইড এবং গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই, আবার গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তনও নেই, মানে গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন বা কন্টেনারের ভলিউমটাই হচ্ছে গ্যাসের ভলিউম। আবার লিকুইড এবং সলিডের যদি পার্থক্য বলি, লিকুইডের কিন্তু নির্দিষ্ট আকার আকৃতি নেই, সলিডের একটা নির্দিষ্ট আকার বা আয়তন রয়েছে। তাহলে সলিডের প্রপার্টির মধ্যে যে ফার্স্ট প্রপার্টি সেটা হচ্ছে এর কি রয়েছে, ডেফিনাইট একটা শেপ, সাইজ অ্যান্ড ভলিউম রয়েছে। দেখো 2 নম্বর প্রপার্টি যদি বলি,
তাহলে আমি আগেই বলেছি যে সলিডের ক্ষেত্রে যে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা কি হয়? অত্যন্ত স্ট্রং হয়। ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা যদি স্ট্রং হয় তাহলে কণাগুলোর মধ্যে দূরত্ব কি হবে? কম হবে। তাহলে ইন্টারমলিকিউলার ডিস্টেন্সটা হবে শর্ট। ইন্টারমলিকিউলার ডিস্টেন্সটা হবে শর্ট। দেখো এই রুমের যদি আমি কোনো কোনায় একটা রুম ফ্রেশনার স্প্রে করি তাহলে তৎক্ষণাৎ কিন্তু আমি রুম ফ্রেশনারের গন্ধটা পেয়ে যাই। তার মানে গ্যাসের যে পার্টিকেলসগুলো রয়েছে বা গ্যাসের যে গঠনকারী কণাগুলো রয়েছে তাদের পজিশন কিন্তু ফিক্সড নয়, তারা র্যান্ডামলি কিন্তু ঘরের মধ্যে মুভ করছে। আবার লিকুইডকেও যদি আমি কোনো একটা ইনক্লাইন্ড সারফেসে রেখে দিই তাহলে দেখা যায় লিকুইড কিন্তু উপর থেকে নিচের দিকে ফ্লো করে। তার মানে লিকুইড এবং গ্যাসের যে পার্টিকেলসগুলো রয়েছে তাদের একটা ট্রান্সলেশনাল মোশন রয়েছে, তাদের পজিশন কিন্তু ফিক্সড নয়। তো সলিডের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস বা গঠনকারী কণাগুলো রয়েছে তাদের পজিশন কিন্তু ফিক্সড। তার মানে সলিডের যে গঠনকারী কণা তাদের কোনো ট্রান্সলেশনাল মোশন নেই। তারা কি করে? তাদের মিন যে পজিশন মানে গড় যে অবস্থান তার সাপেক্ষেরা অসিলেট করে বা ভাইব্রেট করে। তাহলে বলতে পারি লিকুইড এবং গ্যাসের যে পার্টিকেলস তাদের ট্রান্সলেশনাল মোশন রয়েছে, তো সলিডের পার্টিকেলসের কি রয়েছে? একটা ভাইব্রেশনাল মোশন। তাহলে কি লিখতে পারি আমি? যে এদের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো রয়েছে ওদের কি রয়েছে? একটা ফিক্সড পজিশন। এবং এরা কি করে? এরা অসিলেট করে, এদের যে মিন পজিশন তার সাপেক্ষে এরা অসিলেট করে। দেখো 5 নম্বরটা প্রপার্টি বলছি। দেখো লিকুইড বা বিশেষ করে গ্যাসকে কি করা হয়? চাপ প্রয়োগ করে আমরা এর ভলিউমটাকে কমাতে পারি, মানে গ্যাসকে কিন্তু কম্প্রেস করা যায়। কিন্তু লিকুইড বা সলিডের কম্প্রেসিবিলিটি কিন্তু অনেক কম হয়। তাহলে কি লিখতে পারি? যে সলিড হচ্ছে বা এর যে কম্প্রেসিবিলিটি এটা কিন্তু অনেক কম হয়, কম্প্রেসিবিলিটি লো হয়। সলিডের আর একটা প্রপার্টি হচ্ছে, যদি বলি আমি এখানে যদি লিখি আমি 6 নম্বর প্রপার্টি, তো সেটা হচ্ছে এর রিজিডিটি। সলিড কি হয়? অত্যন্ত দৃঢ় হয়, মানে এর রিজিডিটি অনেক হাই। যদি আমি লিখি এর রিজিডিটি তাহলে সেটা কি হবে? অনেক হাই হবে। দেখো রিজিডিটির যে অপোজিট প্রপার্টি সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তাহলে রিজিডিটি যদি হাই হয় তাহলে ফ্লেক্সিবিলিটি কি হবে? ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেক কম হবে। তাহলে 7 নম্বর প্রপার্টি বলি আমি ফ্লেক্সিবিলিটি কি হবে? অনেক লো হবে। দেখো আরও কিছু প্রপার্টি আমি বলছি। আমি একটু আগেই বললাম যে এই রুমের যদি কোনো কোনায় আমি রুম ফ্রেশনার স্প্রে করি তাহলে তৎক্ষণাৎ কিন্তু সেই গন্ধটা আমার নাকে চলে আসে। তার মানে কি? গ্যাসের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো রয়েছে তারা র্যান্ডামলি মুভ করছে এবং তারা কি হচ্ছে? তারা গোটা রুমে যেন ছড়িয়ে পড়ছে। এটাকে বলা হয় গ্যাসের ডিফিউসিবিলিটি। তাহলে গ্যাসের যে ডিফিউসিবিলিটি সেটা কিন্তু অনেক হাই, যেখানে সলিডের ডিফিউসিবিলিটি কিন্তু অত্যন্ত কম। তাহলে কি লিখতে পারি? এর যে ডিফিউসিবিলিটি সেটাও কিন্তু অনেক লো। দেখো আর একটা প্রপার্টি আমি বলছি, একটু আগেই বললাম যে সলিডের যে গঠনকারী কণা তাদের মধ্যে যে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা অনেক বেশি। তাহলে সলিডকে গলিয়ে লিকুইড করার জন্য কি করতে হবে? এই ইন্টারমলিকিউলার যে ফোর্স অফ অ্যাট্রাকশন তাকে কমিয়ে ফেলতে হবে। এবার সলিডকে গলাতে গেলে কি করতে হয়? থার্মাল এনার্জি বাইরে থেকে হিট প্রোভাইড করতে হয়। যেহেতু সলিডের গঠনকারী কণাগুলির মধ্যে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, তাহলে সলিডকে গলিয়ে লিকুইড করতে আমাকে বেশি কিন্তু হিট প্রোভাইড করতে হবে। তাই বলা হয় যে সলিডের যে মেল্টিং পয়েন্ট এবং বা বলতে গেলে এর যে বয়েলিং পয়েন্ট সেটা কিন্তু কি হয়? অনেক হাই হয়। লাস্ট একটা প্রপার্টি বলছি যে সলিড জেনারেলি কি হয়? তাপ এবং তড়িতের পরিবাহী হয়, মানে এরা হিট এবং কারেন্ট কন্ডাক্ট করতে পারে। এখানে বলা ভালো যে সমস্ত সলিড কিন্তু তড়িতের সুপরিবাহী নয় বা তড়িৎ পরিবহন করতে পারে না, বাট ইন জেনারেল যদি বলি যে এরা কি করতে পারে? হিট এবং কারেন্ট কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, এরা কিন্তু তাপ এবং তড়িৎ পরিবহন করতে পারে। সমস্ত সলিড কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, বাট বেশিরভাগ সলিড দেখা গেছে যে এরা তাপ এবং তড়িৎ পরিবহন করতে পারে। এরপরে আমরা জেনে নেব যে সলিডের যে ক্লাসিফিকেশন বা সলিডের যে প্রকারভেদ।
কেটে দিবে। এরপর আমরা জেনে নেব যে টাইপস অফ সলিড। দেখো সলিড মূলত দুই প্রকার, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, একটা হচ্ছে অ্যামরফাস সলিড। ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো রয়েছে তারা একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিন্তু অ্যারেঞ্জড হয়ে আছে, এবং দেখো এই যে এ বি, তারপর আবার এ বি, তার মানে এই কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলসগুলো রয়েছে তারা একটা নির্দিষ্ট কিন্তু অ্যারেঞ্জমেন্ট নিয়ে আছে, এবং এই অ্যারেঞ্জমেন্টটাকে কিন্তু ওরা রিপিটেডলি কিন্তু ফলো করছে। যেখানে অ্যামরফাস সলিডের ক্ষেত্রে দেখো নির্দিষ্ট কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, পার্টিকেলসগুলো কিন্তু র্যান্ডামলি কিন্তু ওরিয়েন্ট হয়ে আছে। এই র্যান্ডাম ওরিয়েন্টেশনের কারণে অ্যামরফাস সলিডগুলোর কোনো পারফেক্ট কোনো জিওমেট্রিক্যাল শেপ নেই, বা বলতে গেলে এদের শেপটা হয় ইররেগুলার। যেখানে ক্রিস্টালাইন সলিডের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো রয়েছে তারা একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত আছে, এই কারণে ক্রিস্টালাইন সলিডের শেপটা হয় রেগুলার, বা বলতে পারি এদের কি আছে, এদের আছে রেগুলার শেপ। তার কারণ এদের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো আছে তারা নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে আছে। যেখানে অ্যামরফাস সলিডের ক্ষেত্রে কোনো ফিক্সড কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, র্যান্ডামলি ওরিয়েন্ট আছে, এই কারণে এদের শেপটা হয় ইররেগুলার শেপ, এদের নির্দিষ্ট কোনো আকার নেই। রেগুলার শেপ থাকার কারণে এদের মেল্টিং পয়েন্টটা নির্দিষ্ট হয়, তার মানে একটা পার্টিকুলার টেম্পারেচারেই কিন্তু এদের গলনটা কমপ্লিট হয়। মানে যদি ধরে নিই এটা ক্রিস্টালাইন সলিডের মেল্টিং পয়েন্ট 150 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ও কিন্তু 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই কমপ্লিট কিন্তু লিকুইড হয়ে যাবে। কিন্তু অ্যামরফাস সলিডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট নির্দিষ্ট নয়, এক্ষেত্রে আমরা রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট পাই। তাহলে কি বললাম, এর কি আছে, এর একটা শার্প মেল্টিং পয়েন্ট রয়েছে, যেখানে এর কি রয়েছে, রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট, রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট। তার মানে কি, অ্যামরফাস সলিডের যদি ধরে নিই যে 150 ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করছে, তাহলে ওর গলনটা কমপ্লিট হবে 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গিয়ে। তার মানে এর মেল্টিং পয়েন্টটা কিন্তু শার্প নয়, এর কি রয়েছে, রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট, আর এর কি রয়েছে, শার্প মেল্টিং পয়েন্ট। মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারেই এর কমপ্লিট গলনটা কিন্তু কমপ্লিট হবে। এবার এই যে শার্প মেল্টিং পয়েন্ট আর এই যে রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট, এটাকে আমরা এই ক্রিস্টালাইন সলিড এবং অ্যামরফাস সলিডের যে হিটিং কার্ভ সেটা দিয়ে এক্সপ্লেন করতে পারি। মানে দেখো যদি ধরে নিই যে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচারকে প্লট করছি আর এক্স অ্যাক্সিস বরাবর টাইমকে প্লট করছি। ধরে নাও আমি জল নিয়েছি এবং জলটা আছে -20 ডিগ্রি সেলসিয়াসে। কত বললাম, -20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জল কিন্তু বরফ অবস্থায় থাকবে। এবার ধরো আমি কি করলাম, সময়ের সাথে হিট দিতে শুরু করলাম, তাহলে এই বরফের কি টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে। তো ধরো টেম্পারেচার এভাবে বাড়ছে, বাড়তে 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 যখন টেম্পারেচার 0 ডিগ্রিতে এলো, 0 ডিগ্রি সেলসিয়াস, তখন কী হবে, বরফ কিন্তু গলতে শুরু করবে, এবং যতক্ষণ না বরফটা গলে কমপ্লিট সলিড হচ্ছে ততক্ষণ কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। মানে ধরো এখানে কি বললাম, এখানে কি হলো, বরফ গলতে শুরু করলো, মানে এখানে কি হচ্ছে, লিকুইফিকেশন স্টার্টস, মানে এখানে কি হচ্ছে, বরফ গলতে শুরু করছে, আর এখানে কি হচ্ছে, বরফ গলে কমপ্লিট জল হচ্ছে, মানে লিকুইফিকেশন এন্ডস। তাহলে দেখো এই 0 ডিগ্রি সেলসিয়াসে কি হচ্ছে, বরফটা গলে কিন্তু লিকুইড হচ্ছে। তাহলে এই -20 থেকে 0 পর্যন্ত জল কোন স্টেটে ছিল, সলিড স্টেটে। আর এখানে কি হচ্ছে, সলিডটা আস্তে আস্তে গলে লিকুইড হচ্ছে, তার মানে এখানে কি রয়েছে, সলিড এবং লিকুইডের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম রয়েছে। এই মোমেন্টে কি হলো, বরফটা গলে কমপ্লিট লিকুইড হয়ে গেছে। এবার ওই লিকুইড জলের আমি টেম্পারেচার আস্তে আস্তে বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়তে বাড়তে যখন কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াস হবে, 100 ডিগ্রি সেলসিয়াস, তখন জল কিন্তু বাষ্প হতে শুরু করবে। মানে এই পয়েন্টে কি হবে, ভ্যাপোরাইজেশন স্টার্টস, এবং যতক্ষণ না জলটা কমপ্লিট ভ্যাপারে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই পয়েন্টে কি হচ্ছে, ভ্যাপোরাইজেশন স্টার্ট হচ্ছে, আর এই পয়েন্টে কি হচ্ছে, ভ্যাপোরাইজেশন কিন্তু এন্ড হচ্ছে। তার মানে এই যে 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত জল কিন্তু লিকুইড স্টেটে আছে, আর এখানে কি থাকবে, তাহলে লিকুইড এবং ভ্যাপারের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম। এবার যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে কিন্তু ভ্যাপারের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে।
তাহলে দেখো যতক্ষণ না বরফ গলে জল হলো ততক্ষণ টেম্পারেচার কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে। তার মানে কি, বরফের যে গলনাঙ্ক সেটা একটা শার্প মেল্টিং পয়েন্ট, তাই বরফ কিন্তু একটা ক্রিস্টালাইন সলিড। অন্যদিকে অ্যামরফাস সলিডে বলেছিলাম রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট। তাহলে এর ক্ষেত্রে যদি কার্ভটা আমি আঁকি কেমন হবে, ধরো এদিকে টেম্পারেচার আর এদিকে টাইম, তাহলে কার্ভটা কিন্তু হবে এরকম। মানে ধরো এই টেম্পারেচারেও কি হবে, গলতে শুরু করবে, মানে ধরো এই টেম্পারেচারে ও গলতে শুরু করলো, আর এই টেম্পারেচারে গিয়ে কি হচ্ছে, ওর গলনটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তাই T1 থেকে T2 এই রেঞ্জের মধ্যে অ্যামরফাস সলিডটা কিন্তু গলছে। তাই আমরা কি বলেছিলাম, ক্রিস্টালাইন সলিডের যে মেল্টিং পয়েন্ট সেটা শার্প মেল্টিং পয়েন্ট, আর অ্যামরফাসের কিন্তু রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট। এরপর আমরা দেখবো যে হিট অফ ফিউশন। হিট অফ ফিউশন কাকে বলে, যদি আমি 1 মোল বরফ নিতাম তাহলে 1 মোল বরফকে ওর গলনাঙ্কে কমপ্লিট লিকুইডে পরিণত করতে আমাকে বাইরে থেকে যে হিটটা প্রোভাইড করতে হচ্ছে সেটাই হচ্ছে ওই 1 মোল বরফের হিট অফ ফিউশন। তাহলে যেহেতু এর মেল্টিং পয়েন্টটা শার্প মেল্টিং পয়েন্ট, ফলে এর হিট অফ ফিউশনটা কি হবে, যে এর পয়েন্টটা হবে ডেফিনাইট হিট অফ ফিউশন। মানে এর যে গলনের জন্য যে তাপ বা গলন তাপ সেটা কিন্তু নির্দিষ্ট, যেখানে অ্যামরফাস সলিডের রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট থাকার কারণে এর কিন্তু হিট অফ ফিউশনটা কিন্তু ডেফিনাইট নয়। তাহলে ডু নট হ্যাভ ডেফিনাইট হিট অফ ফিউশন। যেমন এখানে যদি বলি আমরা যে 1 মোল জলকে ওর যে মানে যেখানে ভ্যাপার হচ্ছে, যে টেম্পারেচারে ভ্যাপারেশনটা হচ্ছে, 1 মোল জলকে ভ্যাপারে কনভার্ট করতে আমাকে যে পরিমাণ হিটটা দিতে হচ্ছে, মানে জলের যে বাষ্পীভবনটা হচ্ছে, মানে লিকুইড থেকে ভ্যাপার হচ্ছে, সেই টেম্পারেচারে জলকে কমপ্লিট ভ্যাপারে পরিণত করতে যে হিটটা দিতে হচ্ছে সেটা হচ্ছে হিট অফ ভ্যাপোরাইজেশন। আর গলনের সময়, বরফের গলনের সময় 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে হিটটা আমাকে প্রোভাইড করতে হচ্ছে কমপ্লিট লিকুইডে কনভার্ট করার জন্য সেটা হচ্ছে হিট অফ ফিউশন। তাহলে মেল্টিং পয়েন্টটা শার্প হওয়ার কারণে এর হিট অফ ফিউশনটা হবে ডেফিনাইট, আর এর কিন্তু কোনো ডেফিনাইট হিট অফ ফিউশন নেই, এটা মনে রাখতে হবে। দেখো 4 নম্বর প্রপার্টি মানে বলতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এবি 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 এই যে অ্যারেঞ্জমেন্টটা এটা কিন্তু থ্রু আউট দি ক্রিস্টাল কিন্তু ফলো হবে। মানে এই পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টটা থ্রু আউট দি ক্রিস্টাল ফলো করছে। এই যে ফলোটা যেহেতু থ্রু আউট দি ক্রিস্টাল করছে, এই অর্ডারটাকে বলা হয় লং রেঞ্জ অর্ডার। মানে একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টকে ক্রিস্টালাইন সলিডে কি হচ্ছে, থ্রু আউট দ্য ক্রিস্টাল কিন্তু ফলো করা হচ্ছে। তো অ্যামরফাস সলিড দেখো এই যে এবি এবি অ্যারেঞ্জমেন্টটা কিন্তু থ্রু আউট দি ক্রিস্টাল ফলো হচ্ছে না, মানে কিছুটা ফলো করছে, তারপর আবার কিন্তু র্যান্ডম ওরিয়েন্টেশন পেয়ে যাচ্ছি। এইটাকে বলা হয় শর্ট রেঞ্জ অর্ডার। তাহলে যদি পার্থক্য বলে যে ক্রিস্টালাইন সলিড এবং অ্যামরফাসের কি পার্থক্য, তাহলে ক্রিস্টালাইনগুলো কি ফলো করে, লং রেঞ্জ অর্ডার ফলো করে, আর অ্যামরফাসগুলো কিন্তু শর্ট রেঞ্জ অর্ডার ফলো করে। ক্রিস্টালাইন সলিডের যে সমস্ত প্রপার্টি তাকে মেনটেন করে, তাই ক্রিস্টালাইনকে বলা হয় ট্রু সলিড। যেখানে অ্যামরফাসের মধ্যে কিছু লিকুইডের প্রপার্টি রয়েছে, তাই অ্যামরফাসকে আমরা বলি সিউডো সলিড বা সুপার কুল লিকুইড। কি বলি আমরা, সিউডো সলিড অথবা কি বলা হয়, সুপার কুলড লিকুইড। দেখো সিউডো সলিড মানে কি, দেখো কাঁচ হচ্ছে একটা অ্যামরফাস সলিড। যদি আমরা আমাদের বাড়িতে কাঁচ ইনস্টল করি তাহলে দীর্ঘদিন পর ওভার দ্য টাইম দেখা যায় যে কাঁচের মধ্যে একটা লিকুইডের প্রপার্টি গেন হয়েছে। মানে যখন আমরা বড় বড় কোনো রাজপ্রাসাদ দেখি সেখানে যে কাঁচের জানলাগুলো রাখা থাকে তার উপরের দিকটা পাতলা হয় আর নিচের দিকটা মোটা হয়। এর কারণটা হচ্ছে ওভার দ্য টাইম ওর মধ্যে একটা লিকুইডের প্রপার্টি গেন হয়েছে, তার ফলে লিকুইড কিন্তু উপর থেকে নিচের দিকে ফ্লো করেছে। এই কারণে কাঁচকে আমরা কি বলি, সুপার কুল লিকুইড, বা এই কারণেই অ্যামরফাস সলিডকে ট্রু সলিড না বলে সিউডো সলিড বলা হয়। আর সুপার কুল জিনিসটা কি, ধরো আমরা জল নিয়েছি, ধরো জলের টেম্পারেচার -30 ডিগ্রি সেলসিয়াস, এখন টেম্পারেচার কমাচ্ছি, যখন টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়েছে তখনও কিন্তু জলটা জলই আছে, মানে লিকুইড স্টেটেই আছে।
এবার যেই টেম্পারেচার কমিয়ে 0 ডিগ্রি করলাম সেই জলটা কিন্তু বরফ হতে শুরু করবে, এবং যতক্ষণ না জল কমপ্লিট বরফ হচ্ছে ততক্ষণ কিন্তু এই টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। এই যে প্রসেসটা, এই যে আমি কি করছি, সলিডিফিকেশন করছি, এই প্রসেসটা যদি স্লোলি করা হয় তাহলে কমপ্লিট লিকুইড কিন্তু বরফে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এই লিকুইফিকেশনটা যদি র্যাপিডলি করা হয় তাহলে দেখা যায় যে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাওয়ার পরেও জল কিন্তু বরফে কনভার্ট হয়নি, ওর মধ্যে কিছু লিকুইডের প্রপার্টি এখনও থেকে গেছে। এই স্টেটটাকেই বলা হয় জলের সুপারকুল লিকুইড স্টেট। মানে 0 ডিগ্রির নিচে জল বরফ হওয়া উচিত ছিল, তো জলের মধ্যে এখনও লিকুইডের কিছু প্রপার্টি থেকে গেছে। এই স্টেটটাকেই বলা হয় সুপারকুল লিকুইড স্টেট। যেহেতু অ্যামরফাস সলিডগুলোর মধ্যে লিকুইডের কিছু প্রপার্টি দেখা যায়, এই কারণে আমরা অ্যামরফাস সলিডকে কি বলছি, সিউডো সলিড বা সুপারকুল লিকুইড। লাস্ট এবং ইম্পর্টেন্ট যে পার্থক্য সেটা হচ্ছে যে ক্রিস্টালাইন সলিডগুলো কি হয়, অ্যানাইসোট্রপিক ইন নেচার। অ্যানাইসোট্রপিক ইন নেচার, যেখানে অ্যামরফাসগুলো হচ্ছে আইসোট্রপিক ইন নেচার। আইসোট্রপিক ইন নেচার, আচ্ছা এটার মানে কি দেখো, যদি অ্যানাইসোট্রপিক ইন নেচার মানে হচ্ছে যে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ ইন ডিফারেন্ট ডাইরেকশন, মানে বিভিন্ন দিকে বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিজ। দেখো যদি আমরা এই ডাইরেকশনটা দেখি তাহলে কি দেখছি, যেখানে এবি 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 এই অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, মানে এই ডাইরেকশানে যা অ্যারেঞ্জমেন্ট, দেখো এই ডাইরেকশানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট তা নয়। দেখো এখানে দেখো এবি 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 এই অ্যারেঞ্জমেন্ট ফলো করছে, তো এখানে দেখো বি এ বি এরকম অ্যারেঞ্জমেন্ট ফলো করছে। তাহলে ভিন্ন ডাইরেকশানে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো রয়েছে তাদের অ্যারেঞ্জমেন্ট আলাদা, তাই ভিন্ন ডাইরেকশানে ফিজিক্যাল প্রপার্টিজও কিন্তু আলাদা হবে। যেমন ধরো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ বা ধরো রেজিস্ট্যান্স আর, ক্রিস্টালাইন সলিডগুলোর ক্ষেত্রে বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিজ রয়েছে। কিন্তু অ্যামরফাসে কি হয়, অ্যামরফাসে যেহেতু র্যান্ডাম ওরিয়েন্টেশন, তো তুমি যে কোনো ডাইরেকশনেই যাও না কেন সেই দিকে কিন্তু র্যান্ডাম ওরিয়েন্টেশন পাবে। তার মানে ভিন্ন দিকে সমস্ত দিকে মানে এক্স ওয়াই জেড ধরে নিই, তিনটে ডাইরেকশনেই কিন্তু র্যান্ডাম ওরিয়েন্টেশন বা বলতে পারি সেম ওরিয়েন্টেশন পাবো। এই কারণে এটা কি হয়, আইসোট্রপিক ইন নেচার, মানে সেম physical properties in different direction, মানে সমস্ত দিকেই এদের ফিজিক্যাল প্রপার্টিসটা সেম, তাই এর হচ্ছে আইসোট্রপিক ইন নেচার। আর এদেরকে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ ইন ডিফারেন্ট ডাইরেকশন, যেহেতু এই ডাইরেকশনে একরকম অ্যারেঞ্জমেন্ট আর এই ডাইরেকশনে একরকম অ্যারেঞ্জমেন্ট, তাই দুটো ডাইরেকশনে ফিজিক্যাল প্রপার্টিজ কিন্তু আলাদা হবে, তাই এরা হচ্ছে অ্যানাইসোট্রপিক ইন নেচার। ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পল কি কি, ক্রিস্টালাইন সলিডের মধ্যে পড়ছে হাইড্রোজেন বলতে পারি, বেনজোইক অ্যাসিড বলতে পারি, যেমন হাইড্রোজেন বলতে পারি, হাইড্রোজেন যেটা সলিড, বা আমরা NaCl বলতে পারি, এই সবই, বা জিঙ্ক সালফাইড বলতে পারি, এগুলো সবই কিন্তু হচ্ছে ক্রিস্টালাইন সলিড। যেখানে অ্যামরফাস সলিড কোনগুলো, যেমন বিভিন্ন প্লাস্টিক, বিভিন্ন পলিমার, গ্লাস, এগুলো কিন্তু হচ্ছে আমার অ্যামরফাস সলিড। এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে বলা উচিত যে সিলিকার যে কোয়ার্জ গ্লাস, মানে যেটা কোয়ার্জ গ্লাস সেটা কিন্তু হচ্ছে অ্যামরফাস সলিড, আর যেটা সিলিকা মানে SiO2 সেটা কিন্তু হচ্ছে ক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, এখানে আর একটা জিনিস বলা উচিত যেটা খুব ভালো একটা লাইন, সেটা হচ্ছে ধরো এই ক্রিস্টালাইন সলিডটাকে আমি কি করতে পারি, হিট দিয়ে অ্যামরফাস সলিডে কিন্তু কনভার্ট করতে পারি। কি করে, ধরো আমি ক্রিস্টালাইন সলিডের মেল্টিং পয়েন্টে গিয়ে গলিয়ে ফেলেছি, তাহলে ক্রিস্টালাইন সলিডে পার্টিকেলসগুলোর নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট লিকুইড হওয়ার পর সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট কিন্তু আর নেই। এবার ধরো আমি লিকুইফিকেশনটা কি করছি, লিকুইফিকেশন করার পর আমি সলিডিফিকেশনটা, মানে ধরো ক্রিস্টালাইন সলিডটাকে ওর মেল্টিং পয়েন্টে নিয়ে গলিয়ে ফেলেছি, এবার আস্তে আস্তে ওকে আবার কঠিনে পরিণত করছি টেম্পারেচার কমিয়ে, তাহলে যে পয়েন্টে ওর হিমাঙ্ক হবে সেই পয়েন্টে কি হবে, আস্তে আস্তে ও আবার ক্রিস্টালাইন সলিডে কনভার্ট হতে শুরু করবে। এবারে এই কুলিংটা যদি আমি দ্রুত করি, র্যাপিডলি করি, তাহলে পার্টিকেলসগুলো কিন্তু আবার আগের ওরিয়েন্টেশনে ফিরে আসতে পারবে না। যদি বলি এরকম যে ধরো আমি
ক্রিস্টালাইন সলিডটাকে ধরো গলিয়ে লিকুইড করে ফেলেছি, ধরো লিকুইড যেখানে এ বি কোনো নির্দিষ্ট কিন্তু ওরিয়েন্টেশন নেই, এটা কিন্তু ক্রিস্টালাইন এবং এটা লিকুইডে আছে। এবার কী করছি, আমি এর সলিডিফিকেশন করছি। এবার যদি এর সলিডিফিকেশনটা র্যাপিডলি করা হয়, র্যাপিডলি করলে কি হবে, পার্টিকেলসগুলো কিন্তু আগের ওরিয়েন্টেশনে ফিরে আসার জন্য উপযুক্ত সময় পাবে না। ফলে ক্রিস্টালাইন সলিডটাকে গলিয়ে দ্রুত যদি ঠান্ডা করি তাহলে ও কিন্তু আগের ক্রিস্টালাইন সেটে ফিরে আসতে পারবে না, ও কিন্তু অ্যামরফাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে ক্রিস্টালাইন সলিডকে মেল্ট করার পর যদি আমি র্যাপিডলি কুলিং করি, কি বললাম এটা, র্যাপিডলি যদি আমি ঠান্ডা করি তাহলে ও কিন্তু অ্যামরফাস সলিডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? তো এই ছিল আমার আজকের ভিডিও, এই পর্যন্ত পড়া হলো। পরের দিন আমরা ক্রিস্টালাইন সলিডের যে ভাগগুলো রয়েছে, মলিকুলার সলিড, আয়নিক সলিড, সেগুলো নিয়ে একটা ডিটেল আলোচনা করব। তো আজকের ভিডিও আজ পর্যন্তই, থ্যাংক ইউ।